শুনছো ভাবনাতীত, এমন কিছু ঘটনা যার কোনো ব্যাখ্যা হয় না। সঙ্গে আমি শুভঙ্কর। ওয়েলকাম ব্যাক সকলকে। শুনছো ভাবনাতীত, আমি শুভঙ্কর তোমাদের সঙ্গে রয়েছি। তোমাদের সকলকে একটা বড় সড়ো থ্যাঙ্কস জানাবো, তার কারণ তোমরা আমাদের যথেষ্ট সাপোর্ট আর ভালোবাসা দেখাচ্ছ, আর আমাদের পরিবারকে তোমরা ধীরে ধীরে আগিয়ে নিয়ে যাচ্ছ। এরকম ভাবে আমাদের সাপোর্ট করতে থাকো। কিন্তু কিছুজন প্রশ্ন করেছে যে ভাবনাতীত অ্যাকচুয়ালি কি। তাদের উত্তরে বলে দিতে চাইবা যে ঘটনা শুরু করার আগে যে ভাবনাতীত হচ্ছে এমন একটি পডকাস্ট যেখানে আমরা এমন কিছু ঘটনা নিয়ে আলোচনা করি যেগুলো ইন্দ্রিয় গ্রাহ্য হলেও যুক্তিগ্রাহ্য নয়। তাহলে চলো, দেরি করবো না, আজকের ঘটনাটা শুরু করতে চাইবো। ঘটনা আজকে পাঠিয়ে দিয়েছেন আবার আমাদের সকলের প্রিয়, যিনি ঘটনা পাঠিয়েছিলেন তিনি অর্থাৎ মুনমুন চৌধুরী, বাংলাদেশ থেকে। এটা তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা এবং তার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। যদি ভয় পেতে ভালোবাসো আর রাতের ঘুম ওড়ানোর জন্য প্রস্তুত আছো, তাহলে আজ এই ঘটনাটা তোমাদের রিকোয়েস্ট রইল শেষ অব্দি শুনো, খুব ভালো লাগতে চলেছে। চলো ঘটনাটা শুরু করা যাক। দুপুর কটা বাজে ঠিক জানি না। বাড়ির দালানে বসে আছি। ঠাকুমা পিছন দিয়ে আমাকে ডাক দিয়ে বলল, এই মেয়ে, কতবার বলেছি না বাড়ির দালানের আমরা চুল ছেড়ে বসতে নেই, আয় ভেতরে আয় এক্ষুনি। ভাবলাম এই রে, ঠাকুমা দেখে ফেলেছে। এক্ষুনি যদি আমি ভেতরে ঢুকে যাই তাহলে আর আজ খেলতে বেরোনো হবে না। তার থেকে ভালো দৌড় লাগাই, যে পাশে আম বাগানটায় গিয়ে কিছু আম কুড়িয়ে নি, তারপর একটু সন্ধ্যে নামলে তখন বন্ধুদের সাথে খেলতে যাব। এই ভেবে ভেতরে না ঢুকে দৌড়ে চলে গেলাম আম বাগানে। সেদিন আম বাগানে যাওয়াটাই বোধহয় আমার সব থেকে বড় ভুল ছিল। ভর দুপুর বেলা আম বাগানে বেশ ভালোই আম হয়েছে। বেশ কিছু আম নিচে পড়েও আছে। গাছে উঠবো ভাবছিলাম, কিন্তু নিচে পড়ে থাকা আমগুলি প্রথমে কুড়াতে লাগলাম। আম কুড়োচ্ছি। হঠাৎ আমার চোখটা চলে গেল দূরের একটা আম গাছের দিকে। সেই আম গাছের তলায় একটা বৃদ্ধা মহিলা বসে আছে। তার পরনে একটা ছেঁড়া নোংরা সাদা শাড়ি। তার দুই হাঁটুর মাঝখানে তার মাথাটাকে নিয়ে সে আমার দিকে বীভৎস দৃষ্টিতে তাকিয়ে আছে। দুপুরের আলো চারিদিকে তা সত্ত্বেও যেন সেই মহিলার দৃষ্টি আমাকে ভয় দেখিয়ে দিচ্ছে। এরম ভাবে সে আমার দিকে তাকিয়ে আছে। আমি চেষ্টা করলাম তাকে পাত্তা না দিয়ে নিজের মতো আম কুড়ানোর, কিন্তু তার ওই চাউনি যেন বারবার আমাকে তার দিকে তাকাতে বাধ্য করে দিচ্ছে। সেই মহিলা আমার দিকে প্রথমে তাকিয়েছিল, তারপর হঠাৎ সে আমার দিকে তাকিয়ে থাকতে থাকতে মুচকি মুচকি হাসতে শুরু করলো। এবার যেন তার ওই হাসি আমাকে আরো বেশি করে ভয় দেখাচ্ছে। আমি আমার মতো আম কুড়িয়ে ওখান থেকে চলে যাওয়া ভাবছি, হঠাৎ দেখি সেই মহিলা আমাকে ইশারা করে তার দিকে ডাকছে। আমি এদিক ওদিক তাকাই, তাকে আমিও ইশারায় জিজ্ঞেস করি যে আমাকে ডাকছেন। মহিলা মাথা নেড়ে সহমতি জানালো। ওনার সামনে যেতেই যেন আমার ভয় লাগছে। তাও বয়স্ক মানুষ, তাই ধীরে ধীরে আমি তার দিকে এগোচ্ছি। হঠাৎ সে তার ডান হাতটা আমার দিকে হঠাৎ করে বাড়িয়ে দিল। বাড়িয়ে দিয়ে হাত বাড়িয়ে সে আমার থেকে আম চাইছে। তার ওই ভঙ্গি দেখে তো আমি ভয় পেয়ে গেছি। দেখি সে হাতটা আমার দিকে বাড়িয়ে রেখেছে আর চোখের ইশারায় বুঝিয়ে দিচ্ছে যে আমার হাতে থাকা আমটাই সে চাইছে আমার থেকে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি আমার হাতে থাকা আমটা তার হাতের দিকে বাড়িয়ে দিলাম। তার হাতে আমটা দিতেই আমি যেন একটা ঠান্ডা বরফের কিছুকে স্পর্শ করে ফেললাম। ছিটকে আমি দূরে গিয়ে পড়লাম, আমটাও মাটিতে পড়ে গেল। বৃদ্ধা মহিলা আমার দিকে ক্রুদ্ধ দৃশ্যে তাকাতে লাগলো। ভয়তে আমি তাড়াতাড়ি করে ওখান দিয়ে উঠে দৌড় লাগালাম আমার বাড়ির দিকে। শুকনো পাতার উপর দিয়ে দৌড়তে 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 বাড়ির দিকে রওনা দিলাম। আর দুপুরে খেলা না, আম বাগান নয়, সোজা বাড়ি। বাড়ি চলে এলাম। সেদিনের মতো বাড়ি ফিরে এলাম ঠিকই, কিন্তু মনে আমার সেই ভয়টা রয়েই গেল। খুব জোর ভয় পেয়েছি। তাই বাড়িতে কাউকে কিছু বললাম না, কারণ জানতে পারলে আমার কপালে দুঃখ আছে। তাই বাড়িতে কিছু কাউকে না বলেই সব ঠিকঠাক চলছিল। রাতের বেলায় আমরা সবাই খেতে বসলাম। তবে রাতের বেলায় খেতে বসার পর যে ঘটনা আমার সঙ্গে ঘটলো, সেখান থেকেই হয়তো এই ঘটনার সূত্রপাত হলো।
সবেমাত্র খেতে বসে 2 গ্রাস মুখে তুলেছি, হঠাৎ করে শুরু হয়ে গেল আমার মারাত্মক বমি। পেটের ভেতর যা ছিল পেট মোচড় দিয়ে গুলিয়ে সব বমি হয়ে গেল। শরীর ভীষণ দুর্বল হয়ে পড়ল। সঙ্গে সঙ্গে ঠাকুমা রেগে গিয়ে বলল, দেখেছিস, বারবার বলেছি এই জন্যে আজে বাজে জিনিস খাসনি, একটু কথাটা শোন বড়দের। বাবা, কালকে ওই জন্য ডাক্তার দেখে আন তুই। বাবা তখনের মতো সহমতি জানায় এবং সেই রাতে আমি কোনো রকম মায়ের সাথে শুতে চলে যাই। আর কোনো খাওয়া আমার হয়নি। মায়ের সাথে আমি শুয়ে আছি। রাত তখন কটা জানি না। হঠাৎ আমার চোখটা খুলে গেল একটা কারণে। মনে হলো যেন আমার দিকে কেউ তাকিয়ে আছে। চোখ খুলতেই আমি যা দেখলাম, আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। আমি মায়ের সাথে শুয়ে আছি, মা ঘুমোচ্ছে, আর আমার ঘরের চৌকাঠের সামনেই সেই বৃদ্ধা মহিলা হাঁটু গেড়ে বসে আছে। তার চুলগুলো হাওয়ায় এলোমেলো উঠছে, তার চোখ দুটো রক্ত ভাটার মতো জ্বলছে। তার ওই বীভৎস মূর্তি দেখে আমার তো সারা শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে এই মুখ দিয়ে চিৎকার করে মাকে ডাকি, কিন্তু আমি তো নড়তেই পারছি না। আমার সারা গা পাথর হয়ে গেছে, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। হঠাৎ দেখলাম সেই বৃদ্ধা মহিলা নিজের পায়ে উঠে দাঁড়ালো। হেঁটে হেঁটে নয়, সে যেন হাওয়ায় ভেসে ভেসে আমার দিকে আসতে শুরু করেছে। এ কি বিভীষিকাময় দৃশ্য! আমি ছটপট করার চেষ্টা করছি, কিন্তু আমার শরীর নড়ছে না। সেই মহিলা আমার দিকে অনেকটা এগিয়ে এসে তার রোগা রোগা হাতগুলো আমার দিকে বাড়িয়ে দিল। আমি ধড়মড় করে উঠে বসলাম খাটের ওপরে। বসে জোরে জোরে আমার নিঃশ্বাস পড়ছে। না, আমি কেবলমাত্র একটা স্বপ্ন দেখেছি, আর কিচ্ছু নয়। কিন্তু আসল ঘটনা শুরু হলো এই রাতের পর থেকে। আমি আর কিচ্ছু খেতে পারছি না। আমি যা খাচ্ছি আমার তাই বমি হয়ে যাচ্ছে। শুধুমাত্র খাবারই নয়, যদি আমি জলও খাই, সে জলও আমার শরীরের ভেতর ঢুকছে না। গলা দিয়ে ঢুকতে ঢুকতে সেটা বমি হয়ে বাইরে চলে আসছে। 3-4 দিনের মধ্যে আমার চেহারা সম্পূর্ণ শুকিয়ে যেতে লাগলো। খাওয়া দাওয়া বন্ধ, চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে, গা হাত পা শুকিয়ে যাচ্ছে। বাড়ির সবাই প্রচন্ড চিন্তায় পড়েছে আমাকে নিয়ে। ধীরে ধীরে যেন আমার আয়ু ফুরিয়ে আসছে, এরকম আমার মনে হতে লেগেছে। অনেক ডাক্তার, অনেক বুদ্ধি, অনেক ওষুধপত্র, অনেক কিছু করে দেখে নেওয়া হলো, কিছুতেই কিচ্ছু লাভ হচ্ছে না। শুধু খাওয়ার না, ওষুধও গলা দিয়ে নামছে না। যাই খাচ্ছি না কেন তাই বমি হয়ে যাচ্ছে। যখন আস্তে আস্তে প্রায় আশাই ছেড়ে দিচ্ছিলাম, তখন হঠাৎ আমার ঠাকুমা এক তান্ত্রিককে আমাদের বাড়িতে নিয়ে আসে। তার নামটা এখন আমার মনে নেই, তবে সে যেন আমার প্রাণ ফিরিয়ে দিতে এই জন্মে এসেছিল। সে আমাকে দেখলো, খুব বাজখাই গলা তার। সে হুংকার দিয়ে বলে উঠল, বাজে মেমোরি লেগেছে, কোথায় গেছিলিস? আমার তো তখন কথা বলার সামর্থ্য নেই। আমি মাথা নেড়ে কোনো রকম বোঝালাম আমি জানি না, আমি কিছু জানি না। তান্ত্রিক আবার হুংকার দিয়ে উঠল, জানি না বললেই হবে, কোথায় গেছিলিস তুই? এমনি এমনিতে নজর লাগেনি, বাজে নজর লেগেছে। ব্যবস্থা করতে হবে, যাতা হবে হবে না, যজ্ঞ করতে হবে, যজ্ঞ। আয়োজন কর, যজ্ঞের আয়োজন কর। বাড়ির সবাই ওনার কথা মতোই যজ্ঞের আয়োজন করলেন। কারণ ডাক্তার বুদ্ধিতে যখন উপায় হচ্ছেই না, তখন এটাও বা কেন বাকি রাখবে। যজ্ঞের আয়োজন করা হলো। বাড়ির দালানে তান্ত্রিক, বাবা, মা, আমি আর ঠাকুমা সবাই মিলে যজ্ঞে বসেছি। আমার তো বসার ক্ষমতাই নেই, মা কোনো রকম আমাকে ধরে মায়ের গায়ে হেলান দিয়ে বসিয়ে রেখেছে। তান্ত্রিক যজ্ঞ করছে, ধোঁয়া উঠছে, চারিদিক অন্ধকার। মনে হচ্ছে যেন আমার প্রাণটা আস্তে আস্তে আমার শরীর ছাড়তে পারলে যেন বেঁচে যায়। এমন ভাবে ধীরে ধীরে আমি কাহিল হয়ে পড়ছি। মৃত্যু কাকে বলে আমি জানি না, তবে হয়তো সেই দিন মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছিলাম। হঠাৎ আমার চোখ দুটো চলে গেল আমাদের বাড়ির সিংহদুয়ারের দিকে। তাকিয়ে আমি বিস্ফারিত চোখে রইলাম। দেখলাম সেই বৃদ্ধা আমার বাড়ির সদর দরজা, অর্থাৎ বাড়ির সিংহদুয়ারের সামনে
দাঁড়িয়ে আছে, তার চুলগুলো সেরকমই এলোমেলো ভাবে উঠছে। তান্ত্রিক একবার আমার মুখের দিকে তাকালো, তাকিয়ে একটু হাসি মুখ নিয়ে সোজা সিংহদ্বারের দিকে তাকালো, তাকিয়ে হেসে বলে উঠল, দেখে ফেলেছি। কোথায় পালাবি তুই? সাহস তো কম নয় তোর, এইটুকু একটা মেয়ের উপর নজর দিস। আজ তোকে ছাড়বো না আমি, ভস্য করে দেবো তোকে। দেখলাম সে বৃদ্ধা যেন এবার একটু ভয় পেয়েছে, তার সেই জ্বলন্ত চোখের মধ্যেও সেই আতঙ্কটা বোঝা যাচ্ছে। এবার আমি প্রথমবার শুনলাম সেই বৃদ্ধার কণ্ঠস্বর। সে তান্ত্রিকের দিকে তাকিয়ে মিনমিনে গলায় বলে উঠল, আমি কিছু জানি না, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস কর। আমি নজর দিতে চাইনি, আমি নজর দিতে। তান্ত্রিক আবার হুঙ্কার দিয়ে উঠল, চাষি মানে, চাষি মানে নাকি? এই বাচ্চা মেয়েটার এই অবস্থা কি এমনি এমনি হয়েছে নাকি? আমি তো শুধু ওর থেকে আম চেয়েছিলাম, শুধু একটা আমি তো চেয়েছিলাম। ও সেটা আমাকে ঠিক করে দেয়নি কেন? ওর দোষ আমার নয়। তোর সাহস তো কম নয়, একে তো মেয়েটার এরকম অবস্থা করেছিস, আবার কথা বলছিস। তুই দেখ আমি তো কি করি এবার। আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। আমি চলে যাব, কথা দিলাম আমি চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি। বেশ, তোকে একটাই সুযোগ দিচ্ছি, এক্ষুনি চলে যা, আর এই নজর কাটিয়ে দিয়ে যা, যেন এই মেয়ে সুস্থ হয়ে ওঠে। নাহলে কিন্তু ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, যাচ্ছি, আমি যাচ্ছি। এরপর আমার আর কিচ্ছু মনে নেই। যখন আমার জ্ঞান ফিরেছে তখন সময় অনেকটা অতিবাহিত হয়েছে। সেই তান্ত্রিক ততক্ষণে চলে গেছেন। জ্ঞান ফিরতেই মনে হলো যেন আমার এত জোর খিদে পাচ্ছে যে পারলে আমি যা পাবো তাই খেয়ে নেব। সেদিনের পর থেকে আবার আমার খাওয়া দাওয়া সব নর্মাল হয়ে যায়, আমি আবার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি। পরে জানতে পারি যে আমার একটা নজর দোষ লেগেছিল, যার ফলে মানে জানি না এটাকে কি বলে এখনকার বৈজ্ঞানিক ভাষায়, তবে আমি যাই খেতে চাইতাম না কেন সেই অশুভ শক্তিটা আমায় খেতে দিত না। সে নিজেও অভুক্ত ছিল এবং আমাকেও অভুক্ত রেখেই মেরে ফেলার পরিকল্পনা করেছিল। তাহলে শুভঙ্কর, এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। ভালো লাগলে পরে তোমার পরিবারের সকলকে শুনিও। সত্যি বলতে আমরা খুব মডার্ন হয়ে গেছি এখন, কিন্তু তবে এখনো কিন্তু পৃথিবীতে এরকম অনেক জিনিস এক্সিস্ট করে যেগুলো কিন্তু সত্যি কোনো ব্যাখ্যা হয় না শুভঙ্কর। তাই আশা করবো তোমার ভালো লাগবে এই ঘটনাটা। আর যেটা আমার নিজের সঙ্গে ঘটা, তাই বলতে গিয়ে আমার নিজেরও ভয় লাগছে। ভালো থেকো, আর তোমার জন্য অনেক ভালোবাসা রইলো, তোমার ভাবনাতীতের জন্য অনেক ভালোবাসা রইলো। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। সত্যি বলতে আপনার আগের ঘটনা দুটো আমরা পড়েছি, মানে একটা ঘটনা আমি দুটো পার্টে পড়েছি, বাট সত্যি আমার খুব ভালো লেগেছিল, আর আমাদের দর্শকেরও আমাদের দুই দেবীর ঘটনাটা খুব ভালো লেগেছিল। বাট যারা এখনো পর্যন্ত দুই দেবীর ঘটনাটা শুনে উঠতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, শুনে নিও। আর আমরা খুব শীঘ্রই শুরু করতে চলেছি আমাদের নতুন একটা সেশন, এটা নিয়ে আমি নেক্সট এপিসোডে বলবো কথা। তাই যদি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য না হয়ে গিয়ে থাকো তবে মনে করে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আমরা ধীরে ধীরে চেষ্টা করছি আমাদের অডিও কোয়ালিটি, মিউজিক সবকিছুকে অনেক ইমপ্রুভ করার, আরো ভালো ভালো ঘটনা তোমাদের জন্য নিয়ে আসার। অলরেডি আমরা আরো অনেক ফ্যামিলি মেম্বারদের সঙ্গে অ্যাসোসিয়েট হয়েছি, আমরা আরো ঘটনা আনতে চলেছি। তাই দেরি করো না, সাবস্ক্রাইব করে নাও, সাথে থাকো আর শুনতে থাকো ভাবনাতীতকে। আশা করবো তোমরা এরকম ভাবে মনোরঞ্জন করবে আমাদের সঙ্গে। আমাদের কিন্তু অনেক বড় প্ল্যানিং আছে, যেমন আমি প্রত্যেকবার বলি, আরো অনেক কিছু আমরা আনতে চলেছি। তাই মিস আউট যেন না হয়ে যায়, সেই জন্য সাবস্ক্রাইব করে নিও, লাইক করো, আর বেশি বেশি করে শেয়ার করো। যদি ভালো লাগে তাহলে শেয়ার করো, কেন শেয়ার করলেই কিন্তু আমাদের পরিবার আরো বড় হয়ে উঠবে। তাই তোমাদের হাতে কিন্তু এটা, যে তোমরা ভাবনাতীতকে কত দূর নিয়ে যেতে চাও। তাই প্লিজ সাপোর্ট করো আমাদেরকে, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তোমাদের একটা সাবস্ক্রাইবও কিন্তু আমাদের কাছে অনেক বড় পাওনা। প্লিজ সাবস্ক্রাইব করো। তাহলে ঠিক আছে, দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা এপিসোডের সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর মনে করে কিন্তু, একদম মনে করে কিন্তু শুনতে থাকো ভাবনাতে এমন কিছু ঘটনা যার কিন্তু কোনো ব্যাখ্যা হয় না। সঙ্গে আমি রয়েছি, শুভঙ্কর।